আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের জন্য $450 মিলিয়ন অনুমোদন বিশ্ব ব্যাংকের। উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ। কুরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধী দল। তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার। মুদি দোকান, বিউটি পার্লার সহ 16 ব্যবসায় কর বসাচ্ছে সরকার। নানক তাপসদের শাস্তি চাইলেন শহীদ ফায়াজের বাবা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেল 5:35 বেইজিংয়ের চাওমিং রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ চীনের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে রেলওয়ে স্টেশন থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রার সহকারে চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন ডিয়াও ইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী সহ সফর সঙ্গী এই গেস্ট হাউসেই থাকেন। বেইজিংয়ে আসার আগে প্রধানমন্ত্রীর সকালে চীনের দিওয়ানে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত গ্রীষ্মকালীন দাভোস বার্ষিক সভায় অংশ নেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জলবায়ু সহনশীলতা তৈরির অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন এবং যৌথ অঙ্গীকারের উপর গুরুত্ব আরোপ করেন। তার সঙ্গে WEF প্রেসিডেন্ট ও সিইও অ্যালোইস জোভঙ্গির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় অ্যালোইস জোভঙ্গি প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির অন্যতম পূর্ব শর্ত হিসেবে দেশের ব্যাংকিং খাতের ভিত্তি শক্তিশালী করতে $450 মিলিয়ন অর্থায়ন অনুমোদন করেছে বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদ। ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট 2 শীর্ষক এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র আমদানিকারকদের সুরক্ষা, আমানত বীমা ব্যবস্থা জোরদার করা হবে এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা ও ব্যবস্থাপনা উন্নত করা হবে। প্রকল্পটি ব্যাংক পুনর্গঠন ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংস্কারের ভিত্তি তৈরি করবে। পাশাপাশি ডিপোজিট প্রোটেকশন ফান্ডের মূলধন বৃদ্ধি, আমানত সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, কার্যকর জরুরি তারল্য সহায়তা কাঠামো প্রতিষ্ঠা, ব্যাংক পুনর্গঠন কৌশল প্রণয়ন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কারে সহায়তা প্রদান করবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ও ভুটানের বিশ্ব ব্যাংকের ডিভিশন ডিরেক্টর জে পেসমে বলেন, এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা, আস্থা পুনরুদ্ধার এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা, প্রযুক্তি ও সুরক্ষা কাঠামো গড়ে তোলা হবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে। বিশ্ব ব্যাংকের সিনিয়র ফাইন্যান্সিয়াল সেক্টরের স্পেশালিস্ট এবং এই প্রকল্পের টাস্ক টিম লিডার তোশায়েকি ওনো বলেন, IMF ও এশীয় উন্নয়ন ব্যাংক সহ উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্প ব্যাংকিং খাতে সম্ভাব্য সংকট মোকাবেলায় প্রস্তুতি জোরদার করবে এবং এই খাতের চাপ পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি করবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমানকে দিল্লি বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র UNB-কে কথা বলেছেন। তিনি বলেন, ডাক্তার জাহেদুর রহমান ভারতে মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এ বিষয়টি কূটনৈতিক মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই যথাযথভাবে অভিহিত করা হয়েছিল। এরপরও দিল্লি বিমানবন্দরে তাকে ঘিরে যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত ও দুঃখজনক বলে মন্তব্য করেন মুখপাত্র। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বক্তব্যের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ বিশ্বাস করে যে প্রতিটি রাষ্ট্রের নিজ নিজ ভূখণ্ডে বসবাসরত সংখ্যালঘু সহ সব নাগরিকের অধিকার, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার সমান দায়িত্ব রয়েছে। তিনি বলেন, সংখ্যালঘু সহ দেশের সব নাগরিক অধিকার, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার সর্বদা সচেষ্ট রয়েছে। কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে সংসদে উত্তপ্ত বিতর্ক হয়েছে। এতে মুখোমুখি অবস্থান নেন সরকারি ও বিরোধী দলের এমপিরা। প্রথমে কক্সবাজার 2 আসনের সংসদ সদস্য আলহাজ আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, বিরোধী দলের লোকেরা আমাদের কাছে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে বাজেটে বরাদ্দ চাইবেন, আবার রাজপথে বিক্ষোভ করবেন।
সেই কারণে আমি আল কোরআনের একটি আয়াত বলতে চাই। তিনি কোরআনের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত তেলাওয়াত করে অর্থ বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। অর্থ বলে তিনি বলেন, শকর করতে হবে বাজেটের, শকর করতে হবে বরাদ্দের, শকর করতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিরোধী দলের লোকেরা শকর করে না। এর জবাবে পাবনা 1 আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বলেন, সরকারি দলের প্রশংসা করলে তারা আরো বাড়িয়ে দেবেন, আর প্রশংসা না করলে কি তারা আমাদের পেটাবেন? এটা আসলে কোরআনের আয়াতের খুব ভুল ব্যাখ্যা। এছাড়া এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও জামায়াতের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিগত 1-11 সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর নির্যাতন হয়েছে তার মুখোশ উন্মোচন এবং বিচার দাবি করেছেন সংরক্ষিত মহিলা আসনের বিএনপির সংসদ সদস্য শাম্মী আক্তার। এর বিচার না হলে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করেছেন। বুধবার সংসদে শাম্মী আক্তার এ দাবি জানান। শাম্মী আক্তার বলেন, প্রধানমন্ত্রী বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে বলেছিলেন যে এখনো যদি এক্স-রে করা হয় তার মেরুদণ্ডের হাড়টি বাঁকা হয়ে জোড়া লেগেছে, সেটি তিনি দাবি করেছেন। তিনি বলেছেন যে তিনি প্রতিশোধ নিতে চান না। তিনি বলেছেন তারেক রহমান প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। এটি থেকে তিনি বেরিয়ে আসতে চান। এটি অবশ্যই একটি দেশের জন্য রাজনীতির জন্য ইতিবাচক দিক, কিন্তু প্রতিশোধ নয়। আমরা বিচার চাই। আমরা চাই 1-11 সরকারের সময় তার উপরে যে নির্যাতন সংঘটিত হয়েছে সেই ঘটনার মুখোশ উন্মোচন করা হোক এবং এই ঘটনার আমি বিচার দাবি করছি। বিচার যদি না হয় তাহলে পরবর্তীকালে এই ঘটনা আবারও পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আমি আশঙ্কা প্রকাশ করছি। মুদি দোকান ও বিউটি পার্লার সহ বেশ কয়েক ধরনের ব্যবসায়িক খাতকে আসন্ন 2026-27 অর্থ বছরে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন। বুধবার জাতীয় সংসদে প্রশ্ন উত্তরে মন্ত্রী এ পরিকল্পনার কথা জানান। মন্ত্রীর তথ্য অনুযায়ী মুদি দোকান ও বিউটি পার্লার সহ যেসব ব্যবসায়িক খাতকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে তা হলো তৈরি পোশাক ও কাপড়ের বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিক্সের দোকান, প্লাস্টিকের ও সিরামিক্সের গৃহস্থলী পণ্য, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, ডেকোরেটরস, মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্যের বিক্রেতা, পেইন্ট ও হার্ডওয়্যার এবং স্যানিটারি ও ফিটিংস, টাইলসের দোকান, ডেউটিনের দোকান, রড ও সিমেন্ট, ফার্নিচার, মিষ্টান্ন ভান্ডার ও রেস্টুরেন্ট। জুলাই বিপ্লবে রাজধানীর মোহাম্মদপুরে ফারহান ফায়াজ ও মাহমুদুল রহমান সৈকত সহ 9 জনকে হত্যার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস ও সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শহীদ ফারহান ফায়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জবানবন্দিতে তিনি বলেন, আমার একমাত্র ছেলের মৃত্যুর জন্য যারা দায়ী আমি তাদের শাস্তি দাবি করছি। আমি যাদেরকে আসামি করেছি ওই দিনের ঘটনার পরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ভিডিও ফুটেজ, পত্রপত্রিকার মাধ্যমে যাদেরকে দেখেছি ও নাম জানতে পেরেছি, ফারহানের সাথে যারা আন্দোলনে ছিল তাদের মাধ্যমেও জানতে পেরেছি কারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়াদ্দার, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, মোহাম্মদপুর জোনের এডিসি রওশনুল হক সৈকত, ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ সাত্তার, তোফায়েল আহমেদ, মোহাম্মদ ইসমাইল হোসেন, সৈয়দ হাসান নূর রাষ্ট্রন, ইসমাইল হোসেন, মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, আহাদ হাসান সহ অজ্ঞাত আরো 5-7 জন আছে যাদের নাম এই মুহূর্তে মনে নেই। এরা সবাই সেখানে গুলি বর্ষণ করেছিল, সেটি বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে। দর্শক, ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।